ওনার ভাদু সাহা হচ্ছে ওনার ডাক নাম, আর নির্মল হচ্ছে ওনার ভালো নাম। এটা আমাদের শুরু হয়েছে 1929 সালে, কিন্তু পরিপূর্ণতা পেয়েছে হচ্ছে 1963 সন থেকে। যে হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা সবাই মানুষ, সবার সাথে একসাথে যে বসবাস করার যে মানে টেন্ডেন্সিটা, এটা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করি। এই পরোটাটা পাতলা পরোটা না, এটা বেশ লেয়ার যুক্ত একটা মোটা পরোটা, ছিটতে গেলে বোঝা যায়। দেখেন, আর এটাকে এই নাস্তার এক্সপিরিয়েন্সটাকে যেটা খুবই স্পেশাল বানাই দিছে সেটা হচ্ছে ওনাদের এই তরকারিটা। ঢাকা বিভাগের অন্তর্গত জেলা শহর রাজবাড়ী আমার জন্মস্থান। এটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা শহর। 1923 সাল থেকে রাজবাড়ী পৌরসভার কার্যক্রম শুরু হয় এবং 1984 সালে রাজবাড়ী জেলা শহরের মর্যাদা লাভ করে। কেউ কেউ বলে থাকেন রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ির নামকরণ হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মচারী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মী করে সে আত্মগোপন করেন। পরে তার পুত্র জিগেন্দ্র প্রসাদ এই অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার 1885 সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। পরবর্তীতে তাদের মায়ের নাম অনুসারে এই এলাকার নামকরণ হয়। অন্য জেলার বেশিরভাগ মানুষের কাছে এই ছোট্ট জেলাটি অপরিচিত। রাজবাড়ী বললে কেউ ভাবেন ফরিদপুর, কেউ বা নাটোরের রাজবাড়ী, আর এ নিয়ে রাজবাড়ীবাসী বেশ মনে কষ্টে থাকেন। তবে আমি বলি কি, আমরাও তো আসলে বাংলাদেশের বাকি সব জেলাকে চিনি না, তাই এ নিয়ে মনোকষ্টের কিছু নাই। ক্ষীর চমচম দিয়ে ইতিমধ্যেই দেশ ও দেশের বাইরে রাজবাড়ির নাম বেশ ছড়িয়ে পড়েছে। এ শহরে একটু ঘুরলেই চোখে পড়বে ঐতিহ্যের ছোঁয়া। এ শহরের মানুষ চমচম আর ইলিশ যেমন ভালোবাসেন, তেমনই ভালোবাসেন বই পড়তে। এ শহরে বাস করেছেন কিন্তু এর প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এখন যেখানেই থাকুন না কেন, রাজবাড়ির নাম শুনলে এ শহরে বেড়ে ওঠা প্রতিটি মানুষের বুকটা মোচড় দিয়ে ওঠে। যে ক্ষীর চমচমের কথা পুরো দেশের মানুষ এখন জানে, সেটা প্রথম তৈরি করেছিলেন ভাদুশা। ঐতিহ্য আর খাবারের কথা বললে ভাদুশার দোকানে মিষ্টি আর সকালের নাস্তা এড়িয়ে যেতে পারবে না কেউ। প্রায় 100 বছরের পুরনো এই দোকান রাজবাড়ির প্রায় প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের খাবার দিয়ে। অনেকদিন পর সেখানেই আজ সকালে নাস্তা করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আসলে আমার শৈশব বলতে হচ্ছে আমার কলেজ লাইফে খুব পছন্দের একটা জায়গায় দাঁড়ায় আছি। এই গলিতে এসে কাইন্ড অফ নস্টালজিক ফিল করতেছি, কারণ যখন কলেজে পড়তাম, যখন মেসে থাকতাম, রাজবাড়ি বাজারে আসতাম বাজার করতে এবং এইখান থেকে সকাল নাস্তাটা করতাম। এখনও এই জায়গার ক্রেজ রাজবাড়ির এই যারা থাকেন তাদের মধ্যে অনেক বেশি। প্রতিদিন সকালে বহু লোক এখানে শুধু নাস্তা করার জন্য আসেন। বেসিক্যালি এটা একটা মিষ্টির দোকান, নাম হচ্ছে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু আমরা সে আগে থেকে এখনও পর্যন্ত এটাকে ভাদুশা মিষ্টির দোকান হিসেবেই চিনে এসেছি। তো আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এবং ভেতরে যাব। আজকে অনেক দিন পর আবার কলেজ লাইফের সেই জায়গাটাতে মিষ্টি খাবো। সাথে ওনাদের সকালের নাস্তাটা খুবই স্পেশাল, মানুষ অনেক পছন্দ করে, আমার খুবই পছন্দের। হয়তো অনেকের কাছে এটা অতটা স্পেশাল মনে হবে না, কিন্তু আমার কাছে মনে হবে, কারণ আমি আমার পুরাতন স্মৃতিগুলো আসলে এখানে রিলিভ করতে পারবো। তো চলেন যাই ভেতরের গলিতে মিষ্টির দোকানে ভাদুশের, এবং তার সকালের নাস্তাটা আজকে এখানে করবো। এটা শর্মালাই, এটার নাম শর্মালাই। শর্মালাই কত করে কেজি? এটা কেজি 650 টাকা। আর এটা স্পঞ্জ রসগোল্লা কত দাম? এটা হলো 400 টাকা। এটাকে কি চমচম, ক্ষীর চমচম? ক্ষীর চমচম এটাই। হ্যাঁ, এটা কত করে? 480। 480। আর এটা? এটা ছানা বরফি, এটা 600 টাকা। আর পাশেরটা? ওটা সাগর ভোগ। সাগর ভোগ? হ্যাঁ, এটা 550। 550। কাটা ভোগ 550। তারপরে ক্ষীরের সন্দেশ 550। পরেরটা কুমলা ভোগ 480। কুমলা ভোগ? হ্যাঁ, বেশ মাখো মাখো টাইপের রসমালাই, মানে আমাদের গাড়ু, ঝোল বেশি থাকে না। না না গাড়ু গাঢ় রসমালাই। কত দাম এটা? ওটা 550। আর এদিকে এটাকে কি বলে? ছানা জিলেবি। সানা জিলেপি, এর বড় বড় মোটা মোটা। হ্যাঁ। কত দাম এটা? ওটা হলো আপনার 380। আর দই যেটা আপনাদের স্পেশাল দই যেটা হয়, ওটা কত করে নেন? বাটির দই 220 টাকা, আর খুঁটির দই 200 টাকা। এইখানে সকালের নাস্তায় কি কি পাওয়া যায়? সকালে পাবেন পরোটা, সবজি আর সিঙ্গারা। হ্যাঁ, এই যে 4 পিস। আমাদের এখানকার সকালের নাস্তা আসলে খুবই বিখ্যাত। আমাদের এই পৌর শহরের যত মানুষজন আছে তাদের ভিতরে একটা ক্রেজ আছে এই নাস্তাটা নিয়ে। এখানকার নাস্তায় হচ্ছে সবজি থাকে, অনেক ধরনের মিষ্টি আছে, আর সাথে হচ্ছে ওনাদের পরোটা। আমরা ঢাকায় যে ধরনের পরোটা খেয়ে অভ্যস্ত, এটা কিন্তু ওই সাইজের পরোটা না। দেখেন,
এটা 4 কোণার ছোট সাইজের পরোটা। আমরা তো ঢাকায় যেটা খাই, আসলে যারা রাজবাড়িবাসী আমার সাথে রিলেট করতে পারবেন, আমরা রুটিটা ঢাকায় রুটিই বানাই, ওটা তেলে ভেজে বলে হচ্ছে পরোটা। কিন্তু এখানকার পরোটা কিন্তু রুটির মতো বানায় না, এটা কয়েকটা লেয়ার থাকে, তারপর ওনারা এই আকৃতি করেন এবং তারপরে তেলে ভাজেন। তো এই পরোটা সাইজটা এরকম, সাথে ওনাদের হচ্ছে স্পেশাল যে সবজি, এটা আলু এবং সাথে কয়েক ধরনের সবজি থাকে এবং ওনারা ফোড়ন দিয়ে খুবই মজাদার এই সবজিটা বানান। আর যদি কেউ একটু অন্য ধরনের আইটেম ট্রাই করতে চান, পরোটার সাথে এরকম ছানা পাবেন, রসমালাই পাবেন, বিভিন্ন ধরনের মিষ্টি আছে, সেগুলো দিয়ে আপনারা সকালে নাস্তাটা এখানে করতে পারেন। হ্যাঁ, পরোটা জিনিয়ে নি, চলেন বিসমিল্লাহ করা যায়। বিসমিল্লাহ। যারা ফোড়ন দেওয়া তরকারি এর আগে খান নাই, তাদেরকে এই স্বাদটা বোঝানো একটু মুশকিল হবে। এটা খুবই সাধারণ তরকারি, আলু এবং বিভিন্ন জিনিস দিয়ে বানানো, কিন্তু একটা ফোড়ন দেওয়ার কারণে এর ঘ্রাণটা এত দুর্দান্ত, আর এর স্বাদটা দুর্দান্ত যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পরোটাটা পাতলা পরোটা না, এটা বেশ লেয়ার যুক্ত একটা মোটা পরোটা, ছিটতে গেলে বোঝা যায়, দেখেন। আর এটাকে, এই নাস্তার এক্সপিরিয়েন্সটাকে যেটা খুবই স্পেশাল বানাই দিছে, সেটা হচ্ছে ওনাদের এই তরকারিটা। সেই কলেজে পড়াকালীন সময় এখানে নিয়মিত খেতাম, পরিচিত স্বাদ। অটোমেটিক আমার কিন্তু এটা মানে খেতে যে ভালো লাগবে এটা স্বাভাবিক, ওই পুরাতন স্বাদটা আমার মাথায় ফিরে আসতেছে। এর সাথে অন্য কোনো কিছুর দরকার নাই, না ডিম লাগবে না মিষ্টি লাগবে, আমি শুধু এই পরোটার সবজি দিয়ে পেট ভরে খেতে পারি। এই সবজিটা এত দুর্দান্ত স্বাদের, এত বছর ধরে যে মানুষ যাদের এখানকার খাবার ভালোবাসে, এমনি না, সেটাই খাবারের স্বাদের কারণে। তো আমরা একটু রিফিল পেয়েছি সবজির, চাইলে সবাইকেই দেয়, এটা আমাকে না শুধু, সবাই রিফিল পাবেন। যেহেতু আমরা একটু বারফি নিয়েছিলাম, সানার বারফি, তো আমরা একটু সানার বারফিটা দিয়ে একটু খেয়ে দেখি। মিষ্টি জাতীয় খাবারের থেকে আমি সবসময় ঝাল তরকারির খাবার অনেক বেশি পছন্দ করি, কিন্তু এখানকার ছানাটা, এটা দিয়ে যখন পরোটা মুখে দিচ্ছি আমি, এটা একটা অন্যরকম স্বাদ দিচ্ছে। মানে মিষ্টির প্রতি যে কম ভালো লাগা ছিল, এখানকার ছানা খেয়ে আমার কাছে সেটা একদম ফিল হয় নাই। আমার নাম হচ্ছে জয় কুমার সাহা, আমার দোকানের নাম হচ্ছে নির্মল মিষ্টান্ন ভান্ডার ভাদু সাহা। সবাই মূলত ভাদু সাহার নামে চেনে। ওনার ভাদু সাহা হচ্ছে ওনার ডাক নাম, আর নির্মল হচ্ছে ওনার ভালো নাম। তো দোকানের নামটা হচ্ছে নির্মল মিষ্টান্ন ভান্ডার, আর ওনার ভালো নামটা হচ্ছে ভাদু সাহা। সবাই মূলত ভাদু সাহার মিষ্টির দোকান বলেই জানে আর কি। এটা আমাদের শুরু হয়েছে 1929 সালে, কিন্তু পরিপূর্ণতা পেয়েছে হচ্ছে 1963 সন থেকে। মিষ্টিটা পরিপূর্ণতা পেয়েছে 1963 সন থেকে। সকালের নাস্তাটা আমার দাদু যখন শুরু করে তখন থেকেই বিক্রি করতো, এই 1930 সালের দিক থেকেই শুরু করছে। উনি তখন টুকটাক নাস্তা বিক্রি করতেন এবং অল্প কিছু মিষ্টি তৈরি করতেন। পরিপূর্ণতা পায় হচ্ছে 1963 সালে। এখানে আমাদের যে তরকারি বা ডাউল সবজি যেটাই তৈরি করা হয়, সেটা সম্পূর্ণ হচ্ছে নিরামিষ। এটাতে কোনো পেঁয়াজ এবং রসুন, আদা এগুলা ব্যবহৃত হয় না। এটা বিভিন্ন ধরনের বাজার থেকে সবজি তৈরি কিনে তারপরে সেখান থেকে তৈরি করা হয়। এটা আসলে সেলিং অ্যামাউন্টটা তো আসলে নির্ভর করে প্রতিদিনের উপরে, তবে বিভিন্ন অকেশন, যেমন ঈদ, রোজার ঈদ আছে, কুরবানি কিছুদিন আগে গেল, তারপরে পূজা এবং বিভিন্ন ধরনের নববর্ষ অনুষ্ঠান যেগুলো, এইগুলাতে একটু আমাদের এখানে ভিড় বেশি থাকে, চাপ বেশি থাকে। আমার দোকানে কিন্তু হিন্দু মুসলিম বলে কিছু নাই। আমার দোকানে যারা আসে এরা সবাই আমার কাস্টমার, এবং হিন্দু বা মুসলিম বলে যে আমি ভেদাভেদ করে তাদেরকে আলাদা আলাদা সার্ভিস দেওয়ার এরকম কোনো কিছু না। সবাইকে এক ধরনের সুযোগ সুবিধা, এবং চেষ্টা করি সব সময় যে তারা যেন স্যাটিসফাইড থাকে, এটা দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা, যে হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা সবাই মানুষ, সবার সাথে একসাথে যে বসবাস করার যে মানে টেন্ডেন্সিটা, এটা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করি, এবং হয়ও তাই। আমার এই দোকানে হিন্দু থেকে মুসলিমের কাস্টমার বেশি, এবং তারা সবাই কিন্তু আমার এই রান্না বা সবজি বলেন, পরোটা বলেন, মিষ্টি বলেন, এটা সবসময় পছন্দ করে, এবং আমরা চেষ্টা করি তাদেরকে স্যাটিসফাইড করা, এবং তাদের ভালোবাসা এবং আমাদের আতিথেয়তায় সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সহজ করে দূর থেকে যে কেউ আসলে শুধু আমাদের বাসে পরিবহনে যদি আসে, তাহলে বড়পুল মোড়ে নামবে। বড়পুল মোড়ে নেমে যে কোনো রিক্সা বা যে কোনো কাউকে বললেই হবে যে পানবাজার নির্মল মিষ্টান্ন ভান্ডার অথবা ভাদু সাহার দোকানে যাব, তাহলে যে কেউ ওনাকে নিয়ে আসবে। আমাদের পরোটাটা
যে খামিরটা তৈরি করা হয় এটার মধ্যে ময়াম পরিমাণ মতো ময়াম দিয়ে ময়দাটা খুব সুন্দর করে খামির করতে হয়। তারপরে পরোটাটা যখন আমরা ভাজি আমাদের পরোটা একটু মোটা হয়, সম পরিমাণে এটা তেল দিয়ে ভেজে সুন্দরভাবে পরিবেশন করব। এটা হচ্ছে আমাদের আর একটা স্পেশাল আইটেম, এটা হচ্ছে রসমালাই। কিন্তু এই রসমালাইতে রসের পরিমাণ খুবই কম থাকে, একটু মাখো মাখো টাইপের। এটা একটু খেয়ে দেখি, চলে না? তো আমার ভাতিজা হচ্ছে মিষ্টি মিষ্টি খায় না আমার মতো, আমিও মিষ্টি অত পছন্দ করি না। তারপরে চলেন রসমালাইটা দেখে একটু খেতে ইচ্ছে করলো, খাওয়া যাক। এইটা এটা মনে হচ্ছে যে একদম সানা দিয়ে নাও, হবে না একদম পুরা। এটা অসাধারণ। ওটাতে হালকা ঝোল আছে, এই দেখেন এরকম গাঢ়, এবং তার ভেতরেও প্রচুর পরিমাণ সানা মিক্স রয়েছে। অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে। আর এই জায়গাটা সত্য বলতে হচ্ছে আমরা একসময় এখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি, তো আবার এখানে আসলাম। সেই কলেজ লাইফের জীবনটা আরেকবার মনে হলো উপভোগ করে গেলাম এই জায়গা থেকে। আর এই জায়গাটা যদিও এটা একটা এর মালিকানা যিনি আছেন তিনি হিন্দু পরিবারের, তবু এই জায়গাটা এই জেলা শহরের ভিতরে হিন্দু মুসলিম সবার জন্যই একটা মিলন মেলা টাইপের। এখানে সবাই আসেন, সব মানুষই খেয়ে যান, যেটা আপনারা ওনারের মুখ থেকেও শুনলেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।